পেতে থাকবে। এটা হচ্ছে একটা মানে আমি যদিও এখানে একটা কি করছি এসআরএস করছি, কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে গেলাম না, একটা সিরিয়াল মেনটেন করলাম না, এটাই হচ্ছে সিস্টেমেটিক। এরপর স্ট্র্যাটিফাইড, স্ট্যাটা তার মানেই হচ্ছে সাব গ্রুপ। আমি ক্লাসে ঢুকছি বলছি ছেলে আলাদা হয়ে যাও, মেয়ে আলাদা হয়ে যাও, ছেলেদের মধ্য থেকে 5 জনকে দিব টোটাল পুরস্কারে, মেয়েদের মধ্য থেকে 5 জন দিব, ওই 5 জনকে আমি লটারি করে পুরস্কার দিয়ে দিলাম। মানে দেখা যাচ্ছে এসআরএসটা সিস্টেমেটিক বা স্ট্র্যাটিফাইড দুই ক্ষেত্রেই লাগতেছে, কিন্তু এগুলো ওয়েটা আবার ভিন্ন। মানে সিস্টেমেটিকটা আমি প্রথমটা লটারি করছি, কিন্তু পরেরগুলো কিন্তু একটা সিরিয়ালি বা একটা হচ্ছে সিস্টেমের মধ্যে দিয়ে দিয়েছি। স্ট্যাটাটা আমি প্রথমে ঢুকে সাব গ্রুপ করে ফেলছি, এরপর দিছি। ক্লাস্টার মানে ছোট ছোট গ্রুপ করে তারপর স্যাম্পলিং করা। মাল্টি স্টেজার, মাল্টি ফেজ থেকে যদি একটা করে লাইন মনে রাখতে চান, মাল্টি স্টেজের হচ্ছে বটম স্টেজে ডাটা কালেক্ট করা হয়, আর মাল্টি ফেজে প্রত্যেকটা ফেজেই ডাটা কালেক্ট করা হয়। এই জিনিসগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। এখন দেখেন 28 আর 29 নাম্বার পেজে সবগুলার কিছু কিছু ছোট্ট ছোট্ট করে অল্প অল্প করে কথা দেওয়া আছে, সাথে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আছে। আপনারা অবশ্যই জিনিসগুলা পড়বেন, ঠিক আছে? আমি মেইন কথাগুলা বা মেইন যে জিনিসগুলো এগুলো কিন্তু আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আপনাদের কাজ হচ্ছে এবার ভিতরের জিনিসটুকু একটু করে পড়া। আমি যা বলছি সব আপনি এখানের মধ্যেই পাবেন, জাস্ট আপনাকে কষ্ট করে একটু পড়ে নিতে হবে। আরও কয়েকটা টার্ম বলে দিচ্ছি, যেমন এই যে সিম্পল র্যান্ডম তো বললাম, অ্যাডভান্টেজ দেখেন গুড ফর এ স্মল, হোমোজেনাস এখানে কিন্তু বলে দিচ্ছি হোমোজেনাস। কেন বললাম? সিস্টেমেটিক স্ট্র্যাটিফাইড এগুলো কিন্তু হেটেরোজেনাস গ্রুপে হয়। তারপর বলছে কি অ্যাডভান্টেজ এসআরএস এ রিলায়েবল আনবায়াস, দেখেন নিডস আপ টু ডেট কমপ্লিট স্যাম্পলিং ফ্রেম। তাহলে এই যে স্যাম্পলিং ফ্রেম লাগতেছে এসআরএস, এটা কিন্তু ওর ডিসঅ্যাডভান্টেজ, এটা কিন্তু অ্যাডভান্টেজ না। এই জিনিসগুলো একটু খেয়াল করবেন, পারবেন। সিস্টেমেটিকের ক্ষেত্রে কয়েকটা জিনিস দাগাই নেন, যেমন হচ্ছে এটা গুড ফর অ্যাডভান্টেজ, দেখেন গুড ফর লার্জ স্কেটার্ড হেটারোজেনাস, ঠিক আছে? লার্জ স্কেটার্ড মানে ছড়ানো, হেটারোজেনাস মানে তো বলছি যাদের মধ্যে হচ্ছে ওয়াইড ভেরিয়েশন থাকবে। আর হচ্ছে স্ট্র্যাটিফাইডটাও কি, স্ট্র্যাটিফাইডটাও দেওয়া আছে, দেখেন এখানে রিলেভেন্ট ক্যারেক্টারিস্টিক্স আর নোন এস ইনফ্লুয়েন্স সাম ভেরিয়েবল, সাব গ্রুপস করবে। তারপরে হচ্ছে এখানে দেওয়া আছে এই যে হেটারোজেনাস পপুলেশন, এই ক্ষেত্রেও হচ্ছে আমাদের কি মনে রাখতে হবে, হেটারোজেনাস পপুলেশন। এরপরে ক্লাস্টার, মাল্টি স্টেজ, মাল্টিফেজ এগুলো একটু পড়ে নেবেন। আর মেইন লাইন তো বলে দিছি যে বটম স্টেজে মাল্টি স্টেজের ক্ষেত্রে ডাটা কালেক্ট করা হয়, মাল্টিফেজে প্রত্যেক ফেজে। কোটা স্যাম্পলিংটা আমাদের মেডিকেল তেমন একটা লাগে না। স্নোবল মানে হচ্ছে, আচ্ছা স্নোবল মানে হচ্ছে নেটওয়ার্ক স্যাম্পলিং, হ্যাঁ স্নোবল স্যাম্পলিং এটা যদিও নন র্যান্ডমে পড়ে, সেটা হচ্ছে কি নেটওয়ার্ক স্যাম্পলিং মানে হচ্ছে স্নোবলটা কি বলেন তো, শীতপ্রধান দেশে যখন উপর থেকে বলটা গড়ায় গড়ায় পড়ে এটা আস্তে 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 বড় হইতে থাকে, মানে একটা নেটওয়ার্কটা ছোট থেকে আস্তে আস্তে বড় হইতে থাকে। ধরেন আমি একটা চোরকে ধরলাম, ওর মাধ্যমে আর 2 জন ধরলাম, এর মাধ্যমে আর 2 জন ধরলাম, এর মাধ্যমে আরো 4 জন ধরলাম, এই যে আমাদের এটা বাড়তে থাকতেছে, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হয় নেটওয়ার্ক। ওই যে আমরা ডেস্টিনি গ্রুপ দেখছি না, একজন 2 জনকে ঢুকাবে, ওই 2 জন আর 2 জন ঢুকাবে, ওই 2 জন আবার আর 2 জন ঢুকাবে, আস্তে আস্তে আমাদের নেটওয়ার্কটা বাড়তে থাকে। এই জন্য এটাকে বলা হয় স্নোবল বা নেটওয়ার্ক স্যাম্পলিং, যেটা হচ্ছে ছোট থেকে বড় হয়। 30-31 ব্রেইন স্টর্মিং আছে, কোয়েশ্চেন আছে, এগুলো একটু দেখবেন। এরপরে আসতেছি 32 নাম্বার পেজে, যেখানে দেওয়া আছে স্টাডি ডিজাইন। স্টাডি ডিজাইন প্রথম কথা যেটা বলা আছে যে আপনারা যখন একটা স্টাডি করতে যাবেন বা সায়েন্টিফিক অ্যান্ড ইথিক্যাল মেথড অফ সার্চ টু কালেক্ট ভ্যালিড অ্যান্ড, মানে যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে ডাটা তো লাগবে। তাহলে এই ডাটাটা কেমন হইতে হবে? ডাটাটা হইতে হবে ভ্যালিড অ্যান্ড রিলায়েবল। তাহলে দুইটা টার্ম বলছে, একটা হচ্ছে ভ্যালিডিটি আর একটা হচ্ছে রিলায়েবিলিটি। মানে হচ্ছে এখন ভ্যালিডিটি আর রিলায়েবিলিটি কি? ভ্যালিডিটি মানে হচ্ছে আমি একটা ফ্যাক্ট দিয়ে দিব, ফ্যাক্টের আশেপাশে ডাটাটা হইতে হবে। রিলায়েবিলিটি মানে ওই যে ডাটা যে কালেক্ট করবো ওইটা আবার কাছাকাছি থাকতে হবে। উদাহরণ দিয়ে বুঝাই, উদাহরণটা 32 নাম্বার পেজে যদিও একটা উদাহরণ দিয়ে আছে, আমি আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই, কাছাকাছি একটা উদাহরণ দিচ্ছি। ধরেন আমি কাউকে একজনকে বললাম যে আমার আন্ডারে যে কাজ করতেছে ওকে বললাম যে ভাই গিয়ে তুই একটু তোরা 3 জন আছিস একটু বিপিটা দেখায় পেশেন্টের। তো ওরা সিস্টোলিক বিপিটা 3 জনে পাইলো 120, 125, 115। আমি একটা ফ্যাক্ট দিয়ে দিব ওদেরকে, আমি বলে দিব যে ওই পেশেন্টের সিস্টোলিক বিপি আছে 125 মিলিমিটার অফ মার্কারি। এখন তাইলে ওরা, আমি ধরলাম যে ওরা এরকম পাইলো, দেখেন 120, 125, 115। তাহলে আপনি দেখেন আমার যে ফ্যাক্ট দিয়ে আছে ওইটার কাছাকাছি কিন্তু এই মানগুলো আছে। আবার ওরা যে দেখছে এদের মধ্যেও একটা মিল পাওয়া, মানে মোটামুটি কাছাকাছি আছে, তার মানে এটা ভ্যালিডও, যেহেতু ফ্যাক্টের কাছাকাছি এটা ভ্যালিড। আবার ওরা যে দেখলো ওদেরগুলো মানগুলোও কাছাকাছি, তার মানে এটা হচ্ছে রিলায়েবল। এখন ওরা যদি মানটা এরকম পাইতো, আমি দিয়েছি 125, ওরা পাইছে 110 সিস্টোলিক, 90, আরেকজন পাইছে 150। তাহলে দেখেন এটা আমার ফ্যাক্টের কাছাকাছিও নাই, আবার ওরা যে নিজেরা দেখলো নিজেদের মানগুলোও কিন্তু কাছাকাছি নাই। তাহলে এটা ভ্যালিডও না, আবার এটা রিলায়েবলও না। বুঝে গেছে? আপনারা এইটা তো শুনবেনই, শোনার পরে সুন্দর করে হচ্ছে এখানে দেয়া আছে আমাদের
32 নাম্বার পেজে একটা চার্ট করে দেওয়া আছে একইভাবে। এই চার্টটা একটু পড়লেই আপনারা যে বুঝে যাবেন। কয়েক ধরনের স্টাডি, প্রসপেক্টিভ স্টাডি মানে একটা লাইন বলে দিচ্ছি, ফরওয়ার্ড লুকিং, রেট্রোস্পেক্টিভ মানে ব্যাকওয়ার্ড লুকিং। এই স্টাডি ডিজাইনটা কিন্তু ইনফিনিটি স্টার টপিক। পার্থক্যটা হচ্ছে 3 স্টার টপিক, প্রসপেক্টিভ আর রেট্রোস্পেক্টিভ। মেরিট ডেমেরিটসের পার্থক্য আছে। দেখেন প্রসপেক্টিভ অলওয়েজ রিলায়েবল হবে, পাওয়ারফুল স্টাডি, লেস বায়াস কম হবে, স্ট্রং এভিডেন্স অফ ক্যাজুয়ালিটি। রেট্রোস্পেক্টিভটা লেস এক্সপেন্সিভ, কুইক রেজাল্ট। আর প্রসপেক্টিভের ডেমেরিটস হচ্ছে কস্টলি, লেবারিয়াস, টাইম কনজিউমিং। ধরেন আমি একটা স্টাডি করবো, হ্যাঁ, স্টাডিতে তো আমি 100 জন স্মোক করতেছে এরকম লোক নিব, 5 বছর একটা স্টাডি হবে। আমার স্টাডির টপিক হচ্ছে স্মোকিং কজেস ক্যান্সার। এখন এই যে 100 জন লোককে আমি 5 বছর ধরে আমার আন্ডারে রাখবো, আমি ওদেরকে নিয়মিত মানে পর্যবেক্ষণ করব, ওদেরকে আমি ডাটাগুলো কালেক্ট করব, তাহলে আপনি চিন্তা করেন এই জিনিসগুলো কিন্তু আমার জন্য অনেক কষ্টের, টাইম কনজিউমিং, আমার জন্য লেবারিয়াস, আমার অনেক কষ্ট হচ্ছে, টাকা পয়সাও বেশি যাচ্ছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এইটা কিন্তু আনবায়াসড। এই ক্ষেত্রে কিন্তু আমি বায়াসড হব না, কারণ আমি অলওয়েজ হচ্ছে ওদেরকে পর্যবেক্ষণ রাখতেছি, ওদের মানগুলো আমি দেখতেছি কী অবস্থা, সব কিছু ডাটাগুলো কালেক্ট করতেছি। আমি যে রেজাল্টটা পাবো 5 বছর পর গিয়ে, এই রেজাল্টটা আনবায়াসড হবে। এই জন্যই হচ্ছে প্রসপেক্টিভ লেবারিয়াস, কস্টলি, তারপর টাইম কনজিউমিং হলেও আনবায়াসড হওয়ার কারণে প্রসপেক্টিভ স্টাডি সবসময় ভালো, কারণ এটা লেস বায়াস, রিলায়েবল, স্ট্রং এভিডেন্স অফ ক্যাজুয়ালিটি থাকে। এই ক্ষেত্রে রেট্রোস্পেক্টিভের চেয়ে প্রসপেক্টিভ অবশ্যই ভালো। লংগিটিউডিনাল স্টাডি মানে যেখানে হচ্ছে আপনার রিপিটেড ফলো আপ থাকবে, ঠিক আছে। এখানে বেশ কয়েকটি উদাহরণ দেওয়া আছে। এখন দেখেন এখানে 3 নম্বর উদাহরণ যেটা দেওয়া আছে, স্টাডি অফ ক্রাইম রেট অফ ঢাকা সিটি ওভার লাস্ট 5 ইয়ার। তাহলে বিগত 5 বছরে ঢাকা সিটির আমরা ক্রাইম রেট দেখব। তাহলে আপনি চিন্তা করেন, প্রথম কথা হচ্ছে এটা একটা রেট্রোস্পেক্টিভ হবে, কারণ হচ্ছে গত 5 বছরের আমরা ঢাকা সিটির ক্রাইম রেট দেখবো। তাহলে এই ক্ষেত্রে আমি ফলো আপটা কীভাবে দিব? খুব ইজিলি চিন্তা করেন। ফলো আপ মানে সবসময় আমরা ব্লাড প্রেশার দেখবো, হার্ট রেট দেখবো, পালস দেখবো, এটা না। বায়োস্ট্যাটের বাজারে ফলো আপ মানে আমাদের রেগুলার ওইটা সম্পর্কে ডাটাটা লাগবে। এখন আপনি যখন একটা ক্রাইম রেট বের করতে যাবেন, আপনাকে যেতে হবে পুলিশ স্টেশনে, বিগত 5 বছরের ওদের দেখবেন সবাই খাতা মেনটেন করে, ওইখানে সব পেয়ে যাবেন। ধরুন আমি যদি এখন মেডিকেলের সায়েন্সের কথা বলি, ধরুন আমি বের করতে যাব বিগত বছর বা বিগত 3 বছরে ঢাকাতে ডেঙ্গুতে কয়জন মারা গেছে, তাহলে এটার জন্য আমি হাসপাতালে গেলে যখন রেকর্ড বুক চেক করবো ইজিলি পেয়ে যাবো না। এই ক্ষেত্রে ফলো আপ মানে হচ্ছে এই ধরনের ইনফরমেশন নেওয়াটাই হচ্ছে এই ধরনের রেট্রোস্পেক্টিভের ক্ষেত্রে এটাকে আমরা ফলো আপ বলি। এরপরে টাইপস অফ স্টাডি ডিজাইন 34 নাম্বার পেজ। দেখেন খুব সুন্দর করে ইনফিনিটি টপিক টাইপসটা অবশ্যই আপনাকে জানতে হবে। প্রথম কথা হচ্ছে অবজারভেশনাল। ব্রড টার্মের 2টা আমি বোর্ডে লিখি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। স্টাডি ডিজাইনে তাহলে ব্রড টার্মে হচ্ছে 2টা, একটা হচ্ছে অবজারভেশনাল, আরেকটা হচ্ছে এক্সপেরিমেন্টাল। এক্সপেরিমেন্টালের আন্ডারে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, তারপর হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়াল, কোয়াসি এক্সপেরিমেন্টাল ট্রায়াল, আর হচ্ছে আপনার যেটা আছে সেটা হচ্ছে সিআইটি, কমিউনিটি ইন্টারভেনশন ট্রায়াল, সিআইটি, কমিউনিটি ইন্টারভেনশন ট্রায়াল। আর এই অবজারভেশনকে আবার ভাগ করা যায়, একটা হচ্ছে ডেসক্রিপটিভ আর একটা হচ্ছে অ্যানালাইটিক্যাল। এই অ্যানালাইটিক্যালের আন্ডারে পড়ে কেস কন্ট্রোল, কোহর্ট, ক্রস সেকশনাল, ঠিক আছে। আর ডেসক্রিপটিভের আন্ডারেও কিন্তু ক্রস সেকশনালটা আছে, ওইখানে কেস স্টাডিগুলো সব থাকে। তাহলে আমরা কি বুঝলাম যে টাইপস অফ স্টাডি ডিজাইন যখন আমরা পড়তে যাব, ব্রড হেডিংয়ে 2টা ভাগ, একটা হচ্ছে অবজারভেশনাল আর একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল। এক্সপেরিমেন্টাল স্টাডি আরেকটা নাম হচ্ছে ইন্টারভেনশনাল স্টাডি। কেন? কারণ হচ্ছে এখানে ইন্টারভেনশন থাকে। আর তাহলে উইদাউট ইন্টারভেনশন যেটা মানে হচ্ছে কি নন ইন্টারভেনশন, সেটা হচ্ছে অবজারভেশনাল স্টাডি। এখন এই এক্সপেরিমেন্টাল স্টাডি বা ইন্টারভেনশনাল স্টাডির মধ্যে কি কি আছে? ক্লিনিক্যাল ট্রায়াল, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, কোয়াসি এক্সপেরিমেন্টাল, আর সাথে আছে কমিউনিটি ইন্টারভেনশন। তাহলে এটার উদাহরণও শেষ, এটার আলাদা কোনো সাব টাইপ নাই। কিন্তু অবজারভেশনাল বা নন ইন্টারভেনশনাল কিন্তু ডেসক্রিপটিভ আর অ্যানালাইটিক বলে 2টা সাব টাইপ আছে। অ্যানালাইটিক্যালকে আমরা এক্সপ্লেনেটরি বা ক্যাজুয়াল স্টাডিও বলে থাকি। যেখানে হচ্ছে অবজারভেশনাল মানে নন ইন্টারভেনশনাল, তাহলে এই 2টাকে ভাগ করলো কীভাবে? ডেসক্রিপটিভ আর অ্যানালাইটিককে। অ্যানালাইটিক্যাল হচ্ছে যেখানে কম্পারিজন থাকবে, ডেসক্রিপটিভ মানে সে শুধু ডেসক্রাইব করে যাবে, ওখানে কোনো কম্পারিজন আসবে না। আর অ্যানালাইটিক্যালের মধ্যে কম্পারিজন আসবে। এখানে আর কি আছে? কেস কন্ট্রোল, কোহর্ট আর ক্রস সেকশনাল। আর এই ক্রস সেকশনাল কিন্তু ডেসক্রিপটিভেও আছে, অ্যানালাইটিক্যালও আছে, ঠিক আছে। ডেসক্রিপটিভ বাকি উদাহরণগুলোর সাথে যখনই আপনারা দেখবেন ওখানে ক্রস সেকশনালটা 2 জায়গায় আছে, এটা মাথায় রাখতে হবে যে ক্রস সেকশনাল ডেসক্রিপটিভ হইতে পারে, অ্যানালাইটিক্যালও হইতে পারে। আলটিমেটলি হচ্ছে
অবজারভেশনাল। এরপরে দেখেন 34 নম্বরে অবজারভেশনাল এক্সপেরিমেন্টাল কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেওয়া আছে, এগুলো 2 স্টার টপিক, অবশ্যই রিডিং দিবেন। আর যে পার্থক্যটা আছে 35 নাম্বার পেজে অবজারভেশনাল এক্সপেরিমেন্টাল, এটা হচ্ছে ইনফিনিট স্টার টপিক। 36 নাম্বার পেজে এসে আপনারা ডেসক্রিপটিভ আর অ্যানালিটিকের একটা পার্থক্য পাবেন, এটা 3 স্টার দেন, এটা পড়বেন। এরপরে মেটা অ্যানালাইসিস দিয়ে আছে 37 নাম্বার পেজে, অ্যাডভান্টেজ অফ মেটা অ্যানালাইসিস 3 স্টার টপিক, রিডিং দিবেন, এটা পড়লেই বুঝবেন। আচ্ছা, মেটা অ্যানালাইসিস মানে কি? মেটা অ্যানালাইসিস মানে হচ্ছে আমরা যে স্টাডিগুলো করি এই স্টাডিগুলো নিয়েও কিন্তু আবার স্টাডি হয়, এটাই হচ্ছে মেটা অ্যানালাইসিস। ধরেন আমাদের যে একটা বই বের হচ্ছে, এই বই কিন্তু একবারেই কি বের হয় না, প্রত্যেকটা চ্যাপ্টার লেখার পর এটা আবার এটা গবেষণা হয় বা এটা নিয়ে আবার দেখা যায় যে অ্যানালাইসিস হয়, এরপর আবার অ্যানালাইসিস হয়। আলটিমেটলি যখন একটা বই বের হয় এটা কিন্তু অনেকগুলো অ্যানালাইসিসের ফল। এই জন্য আমরা বলি যে স্টাডি অফ স্টাডিজ, মানে আমরা যে স্টাডিগুলো করতেছি এইগুলো নিয়েও যে আরও স্টাডি হয় সেটাই হচ্ছে মেটা অ্যানালাইসিস। এরপরে দেখেন 38 নাম্বার পেজে দিয়ে দিয়েছে কেস কন্ট্রোল স্টাডি। প্রথম কথা হচ্ছে কেস কন্ট্রোল স্টাডিটা কোন ধরনের স্টাডি? কেস কন্ট্রোল স্টাডিটা হচ্ছে একটা ব্যাকওয়ার্ড লুকিং স্টাডি, মানে হচ্ছে কি এখানে কেস গ্রুপ থাকবে, কন্ট্রোল গ্রুপ থাকবে, ঠিক আছে। এখানে 4টা পয়েন্ট দিয়ে আছে। অবজারভেশনাল, রেট্রোস্পেক্টিভ। রেট্রোস্পেক্টিভ মানে হচ্ছে ব্যাকওয়ার্ড লুকিং, লংগিটিউডিনাল মানে ফলো আপ থাকবে, অ্যানালাইটিক্যাল মানে কি কম্পারিজন গ্রুপ থাকবে, আর অবজারভেশনাল তো আমি বলছি স্টাডি অফ টাইপস অফ স্টাডিজ কি অবজারভেশনাল এক্সপেরিমেন্টাল। অবজারভেশনাল আন্ডারেই তো কেস কন্ট্রোল পড়ে, কিসের আন্ডারে? অ্যানালাইটিক্যালের আন্ডারে, ঠিক আছে। এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেওয়া আছে। আচ্ছা, উদাহরণ যদি দিতে বলি, ধরেন একটা সিওপিডির পেশেন্ট আপনার কাছে আসছে, তাহলে সে কি নিয়ে আসছে? সিওপিডি নিয়ে আসছে। আপনাকে এখন যদি আপনাকে হিস্ট্রি বের করতে হয়, কী করতে হবে বলেন তো? ধরেন একজন চাচা বয়স্ক লোক আসলো, 70 বছর বয়স, সে হচ্ছে যে সিওপিডি নিয়ে আসছে। এখন আপনি কি করবেন? ওনার কাছ থেকে হিস্ট্রি নেবেন। চাচা আপনি কয় বছর ধরে সিগারেট খান, কয় প্যাকেট করে খান, কি আসে বিষয়ে, আগে কয়বার হাসপাতালে ভর্তি হয়েছেন। যদিও ওনার কথা শুনে ধরেন উনি আসলে খাইছে 10 বছর বয়স থেকে সিগারেট, উনি আপনাকে তো বলবে যে না বেশি দিন না, বিগত হয়তো আমি 30 বছর বয়স থেকে খাই, একটা মিথ্যা কথা। ধরেন উনি দিনে 4 প্যাকেট 5 প্যাকেট করে সিগারেট খাইছে, তখন তার সিগারেট থাকে না, আগেরকার যেহেতু বিড়ি ছিল, তো দেখা যাবে যে খাইছে 4-5 প্যাকেট করে, বলবে যে আপনাকে আমি তো 1 প্যাকেট খাইছি দিনে হয়তো, বা কোনো দিন 2 প্যাকেট। তাহলে এই জায়গায়ও কিন্তু একটা মিথ্যা কথা বলার চান্স থেকে যায়। মানে এই ক্ষেত্রে রেট্রোস্পেক্টিভ স্টাডিগুলোর ক্ষেত্রে বায়াসড হওয়ার একটা, বা কেস কন্ট্রোলে বায়াসড হওয়ার একটা প্রবণতা থেকে যায়। এই জন্যই কিন্তু প্রসপেক্টিভ স্টাডি ভালো, কারণ ওরা তো ওই যে বললাম 5 বছর ধরে আমার আন্ডারে থাকতেছে, একটা নির্দিষ্ট সময় ধরে আমার আন্ডারে থাকতেছে, আমি অবজার্ভ করতেছি, ঠিক আছে। অ্যাডভান্টেজ মনে রাখবেন, এই কেস কন্ট্রোল স্টাডি গুড ফর রেয়ার ডিজিজ, ঠিক আছে। 39 নাম্বার পেজে দেখেন গুড ফর রেয়ার ডিজিজ, মানে রেয়ার ডিজিজ নিয়ে যখন আপনি কোনো স্টাডি করবেন আপনি অবশ্যই কেস কন্ট্রোল স্টাডি করবেন। হ্যাঁ, অ্যাডভান্টেজ অফ কেস কন্ট্রোল স্টাডি দেওয়া আছে, ইনফিনিট স্টার টপিক, ডিসঅ্যাডভান্টেজও দেওয়া আছে। এগুলো হচ্ছে কি অ্যাডভান্টেজ, ও যে রেট্রোস্পেক্টিভের যে অ্যাডভান্টেজ, এগুলোই এখানে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ হিসেবে দেওয়া আছে। মানে রেট্রোস্পেক্টিভ বা ব্যাকওয়ার্ড লুকিং এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, আলটিমেটলি কেস কন্ট্রোল স্টাডির অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। একইভাবে কোহোর্ট স্টাডি দেওয়া আছে। কেস কন্ট্রোলের তুলনায় কোহোর্ট কেন ভালো? কোহোর্ট হচ্ছে এক কথায় বলতে গেলে কোহোর্ট হচ্ছে প্রসপেক্টিভ স্টাডি। তবে হ্যাঁ, কোহোর্ট স্টাডি সবসময় প্রসপেক্টিভ হবে এরকম কথা নাই। এটা যদি আমি একটা লাইনে বলি যে কোহোর্ট স্টাডি ইজ মেইনলি প্রসপেক্টিভ বাট ইট ক্যান বি রেট্রোস্পেক্টিভ, মানে এটা মাঝে মধ্যে রেট্রোস্পেক্টিভ হইতে পারে। দেখেন আপনি 40 নাম্বার পেজে টাইপস অফ কোহোর্ট স্টাডিতে প্রসপেক্টিভও দেওয়া আছে, রেট্রোস্পেক্টিভও দেওয়া আছে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কোহোর্ট স্টাডি, ওইটা যেমন গুড ফর রেয়ার ডিজিজ ছিল, কোহোর্ট স্টাডি হচ্ছে গুড ফর রেয়ার এক্সপোজার। আর আপনি চিন্তা করেন কেস কন্ট্রোল ছিল ব্যাকওয়ার্ড লুকিং, তাহলে ওই ক্ষেত্রে দেখা গেছে ব্যাকওয়ার্ড লুকিং স্টাডির যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলোই ছিল কেস কন্ট্রোলের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। তাহলে কোহোর্টের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কোনটা হবে? সেটা হচ্ছে ফরওয়ার্ড লুকিং বা প্রসপেক্টিভ স্টাডির অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, এরপর দেখেন 41 নম্বর পেজে কেস কন্ট্রোল আর কোহোর্টের একটা পার্থক্য আছে। পার্থক্যটা ইনফিনিট টপিক, অবশ্যই সবাই পড়বেন। আপনার ভিতরেরটা পড়ে তারপর পার্থক্যটা পড়বেন, তাহলে ইজি মনে হবে। ক্রস সেকশনাল 42 নাম্বার পেজে দেওয়া আছে ক্রস সেকশনাল স্টাডি, যেটার আরেকটা নাম হচ্ছে প্রিভিলেন্স স্টাডি। তাহলে এসবিএ যদি আসে যে ক্রস সেকশনাল স্টাডিকে আমরা আর কি বলি, সেটা হচ্ছে প্রিভিলেন্স স্টাডি। আচ্ছা, ক্রস সেকশনাল স্টাডিকে আমরা আরেকটা বলে থাকি, সেটা হচ্ছে হাইপোথিসিস জেনারেটিং স্টাডি। হাইপোথিসিস মানে কি? হাইপোথিসিস মানে হচ্ছে আপনার অনুমান বা আমার অনুমান, যে আমি যদি এখন বলি যে পেঁপে পাতার রস ডেঙ্গু রোগে ভালো কাজ করে, তাহলে এটা হচ্ছে আমার ধরেন থিসিসের টপিক। মানে আমি এটা অনুমান করছি যে পেঁপে পাতার রস ডেঙ্গু রোগে ভালো কাজ করে। আমি এখন এটা নিয়ে কাজ করব, এটা নিয়ে স্টাডি হবে, আমি স্যাম্পল নিব, ডাটা নিব। এটার পরে থিসিসের পরে বোঝা যাবে যে এটা কি আসলে সত্যি নাকি মিথ্যা। আমার এই যে ধারণাটা যে
পেঁপে পাতার রস ডেঙ্গু রোগে ভালো কাজ করে। এটা কি আসলে সত্যি হইলো না মিথ্যা হইলো? এটা তো পরের হিসাব, কিন্তু আমার হাইপোথিসিস কি যে পেঁপে পাতার রস ডেঙ্গু রোগে ভালো কাজ করে। তাহলে এই হাইপোথিসিস জেনারেটিং স্টাডি হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি। তাহলে ক্রস সেকশনাল স্টাডি দুইটা নাম বললাম, একটা হচ্ছে প্রিভিলেন্স স্টাডি যেটা অলরেডি এখানে দেওয়া আছে, আর একটা মনে রাখবেন হাইপোথিসিস জেনারেটিং স্টাডি। হাইপোথিসিস জেনারেট করতে আপনার হচ্ছে কোন স্টাডি লাগতেছে? ক্রস সেকশনাল। কিন্তু এটাকে যখন আপনি স্টাবলিশ করতে যাবেন তখন কিন্তু আপনাকে কেস কন্ট্রোল বা কোহোর্ট লাগবে। এখন আপনিই বলেন কেস কন্ট্রোল আর কোহোর্টের মধ্যে কোনটা ভালো? অবশ্যই কোহোর্ট ভালো, কারণ সেটা প্রসপেক্টিভ। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে কেস কন্ট্রোল আর কোহোর্টের মধ্যে কোহোর্টটা প্রেফার করে সবাই, কারণ হচ্ছে সেটা প্রসপেক্টিভ স্টাডি। আর এখান থেকে যদি বলতে যাই যে প্রিভিলেন্স স্টাডি বলছে না, প্রিভিলেন্স মানে কি, ইনসিডেন্স মানে কি? প্রিভিলেন্স মানে হচ্ছে টোটাল কেস। যদি আমি এগুলো পরবর্তীতে আছে মনে রাখবেন, প্রিভিলেন্স মানে টোটাল কেস, ইনসিডেন্স মানে নিউ কেস। ধরেন আমি যদি উদাহরণ দিয়ে বুঝাই, আপনাদের ক্লাসে আজকে 50 জন স্টুডেন্ট আছে, এখন 50 জন আছে, ধরেন এই মাত্রই আর 3 জন ঢুকলো, তাহলে আগে ছিল 50 জন, এখন ঢুকলো 3 জন। তাহলে এক্ষেত্রে প্রিভিলেন্স কত, ইনসিডেন্স কত? ইনসিডেন্স মানে কি বলছে? নিউ কেস, মানে নতুন আসলো কয়জন? 3 জন। আর প্রিভিলেন্স মানে হচ্ছে টোটাল কেস, তাহলে টোটাল কত হইলো? 53 জন। বুঝতে পারছি? তাহলে মনে রাখবেন ইনসিডেন্স মানে নিউ কেস, প্রিভিলেন্স মানে টোটাল কেস। ক্রস সেকশনালও একইভাবে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে 43 নাম্বার পেজে ইনফিনিটি স্টার টপিক। আর লাস্টলি 44-এ গিয়ে কেস কন্ট্রোল, কোহোর্ট আর ক্রস সেকশনাল একটা পার্থক্য দিয়ে আছে, যেটা আপনারা 3টে পড়ার পরে অবশ্যই পড়বেন, এবং এটা হচ্ছে ইনফিনিটি স্টার টপিক। কারণ হচ্ছে কেস কন্ট্রোল, কোহোর্ট, ক্রস সেকশনাল আপনারা যদি ভিতরে পড়ে পরীক্ষার আগের দিন তার সব কিছু পড়ার মতো টাইম থাকবে না, তখন আপনাদের এই পার্থক্যগুলাই হচ্ছে পড়ে যেতে হবে। বা দিন শেষে আমার কাছে মনে হয় যে একদম মানে লাইন বাই লাইন হয়তো একবার পড়বো, আমরা প্রথমবার পড়ার চেষ্টা করব, পরবর্তীতে আমরা যখন পার্থক্যগুলো পড়ি আলটিমেটলি আমাদের মোটামুটি কাভার হয়ে যায়। 45 নাম্বার পেজে ইনসিডেন্স আর প্রিভিলেন্সের কথাই দেওয়া আছে। পরবর্তীতে দেওয়া আছে 46 নাম্বার পেজে এক্সপেরিমেন্টাল স্টাডি, যেটা হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়াল বা আরসিটি দেওয়া আছে। এগুলো হচ্ছে আমরা ফেজেস অফ ক্লিনিক্যাল ট্রায়াল, এগুলো হচ্ছে সব এক্সপেরিমেন্ট। ক্লিনিক্যাল ট্রায়ালের ফেজ আছে 4টা ফেজ আছে, এর মধ্যে 3 নাম্বার ফেজকে আমরা ক্লিনিক্যাল ফেজ বলি, আর 4 নাম্বার ফেজকে বলি পোস্ট মার্কেটিং সার্ভেলেন্স। মানে এটার মানে কি আমি বলি, একটা ড্রাগ যখন 3 নাম্বার ফেজ পাস করে যায়, হ্যাঁ ধরুন এটা পাস করে গেছে, তখন এটাকে আমরা কিন্তু বাজারে ছেড়ে দেয়। বাজারে ছেড়ে দেওয়ার পরে এটার ইউজ করার ফলে বা একটা ভ্যাকসিন, ধরেন এই যে আমরা করোনা ভ্যাকসিন দিলাম, এগুলো কিন্তু সবগুলা ক্লিনিক্যাল ফেজ পার করা। মানে হচ্ছে যখন ফেজ 3 পার হয়েছে এই ক্লিনিক্যাল ট্রায়ালের, তখন এগুলো মার্কেটে ছেড়ে দেওয়া হয়েছে, এবং মার্কেটে ছেড়ে দেওয়া হয়েছে মানে কি আমাদের মধ্যে দেওয়া হয়েছে, আমরা এই ভ্যাকসিন নিয়েছি। এখন এই ভ্যাকসিন দেওয়ার ফলে মানে এগুলোর কোনো সাইড ইফেক্ট আছে কিনা, আলটিমেটলি এটা কতটুকু উপকারী বা আলটিমেটলি সুদূর প্রসারী কোনো সাইড ইফেক্ট আছে কিনা, এগুলো সব কিন্তু আমরা আস্তে আস্তে জানতে পারি। তার মানে এগুলো সবগুলো ফেজ 4-এ আছে এখন, পোস্ট মার্কেটিং সার্ভে। এখন দেখুন আমরা বিভিন্ন নিউজে দেখি যে করোনার ভ্যাকসিনের কারণে দীর্ঘমেয়াদী এই ক্ষতি হচ্ছে, ওই ক্ষতি হচ্ছে, ঠিক না? এই জিনিসগুলো তাহলে বুঝতে হবে আপনাকে যে ক্লিনিক্যাল ফেজ বা 3 নাম্বার ফেজ পার হইলেই আমরা যে কোনো একটা ভ্যাকসিন বা ড্রাগকে মার্কেটে ছেড়ে দিই। এর পরে এটার সাইড ইফেক্ট কি হচ্ছে, সেফটি কতটুকু, এফিকেসি কি, এগুলো সম্পর্কে যেই ফেজটা ডিল করে সেটা হচ্ছে ফেজ 4, বা এটাকে আমরা বলি পোস্ট মার্কেটিং সার্ভেলেন্স। আরসিটিতে 47 নাম্বার পেজে 4টা স্টেজ আছে, এনরোলমেন্ট, অ্যালোকেশন, ফলো আপ, অ্যানালাইসিস আর ক্লিনিক্যাল ফিচার। আচ্ছা, এক্সপেরিমেন্টাল থেকে যদি একটা পড়তে হয়, মানে ধরেন এখানে তো 4টা আছে, ক্লিনিক্যাল ট্রায়াল, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, তারপরে হচ্ছে কোয়াসি এক্সপেরিমেন্টাল, কমিউনিটি ইন্টারভেনশন, এই 4টার মধ্যে থেকে যদি একটা পড়তে হয় সেটা হচ্ছে আরসিটি। এবং আরসিটি থেকে খুব 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 করে কোয়েশ্চেন দেয়, এটা মিস করা যাবে না, ইনফিনিটি স্টার টপিক। দেখেন ক্লাসিক্যাল ফিচার দিয়ে দিছে, ইন্টারভেনশন, কন্ট্রোল, র্যান্ডমাইজ, ব্লাইন্ডিং, প্রসপেক্টিভ, লঙ্গিটিউডাল, অ্যানালাইটিক্যাল। এখন এটার নামটা দেখেন, র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল। এই প্রত্যেকটা কিন্তু ওর ফিচার। ট্রায়াল মানে ইন্টারভেনশন, কন্ট্রোল মানে এখানে কন্ট্রোল গ্রুপ থাকবে, দেখেন দেওয়া আছে ইন্টারভেনশন, এই ইন্টারভেনশনের পাশে স্ল্যাশ দিয়ে রাখেন, এটা মানে হচ্ছে ট্রায়াল। তারপরে কন্ট্রোল বললাম, কেস গ্রুপ, কন্ট্রোল গ্রুপ থাকে। র্যান্ডমাইজড মানে হচ্ছে র্যান্ডমাইজেশন হবে, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা ওর ফিচার, মানে ওর নামের মধ্যেই 3টা ফিচার আছে। প্রথম 3টা এখানে যে ক্লাসিক্যাল ফিচার দিয়ে আছে। যদি এসবি আসে কোনটা দিবেন? র্যান্ডমাইজেশন দিবেন। ক্লাসিক্যাল ফিচারের মধ্যে যদি এসবি জানতে চান অবশ্যই গো ফর র্যান্ডমাইজেশন। কেন? এটা হচ্ছে পার্টিসিপেন্টগুলো অ্যালোকেটেড হয় র্যান্ডমলি, মানে লটারির মাধ্যমে। এরপরে দেখেন ব্লাইন্ডিং এর কথা আছে, নট অলওয়েজ ডান প্রসপেক্টিভ, মানে সবসময় ব্লাইন্ডিং করা হয় না। প্রসপেক্টিভ, লঙ্গিটিউডিনাল অবশ্যই অ্যানালাইটিক্যাল হবে। তবে আরেকটা কথা লিখে রাখেন যে আরসিটির ক্ষেত্রে অবশ্যই একটা রিটেন কনসেন্ট আমাদের নিতে হবে, এটাও জানা জরুরি, লিখে রাখেন পাশে, এখানে নাই। তারপর এখানে দেওয়া আছে নাইস টু নো দি ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। এখন দেখেন আরসিটি আর কোহোর্টের মধ্যে একটা মজার জিনিস আছে, এই আরসিটি বা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল কিন্তু অলওয়েজ প্রসপেক্টিভ,
ঠিক আছে, কিন্তু কোহর্টও তো প্রসপেক্টিভ, কিন্তু ওর ঝামেলাটা কোথায় হয়, সে কিন্তু অলওয়েজ প্রসপেক্টিভ না। আমি কি বলছি যে কোহর্টটা মেইনলি প্রসপেক্টিভ বাট ইট ক্যান বি রেট্রোস্পেক্টিভ। এই একটা কারণেই কোহর্টের তুলনায় আরসিটি ভালো। ঠিক আছে, আবার কোহর্টের সাথে যদি কেস কন্ট্রোলের তুলনা করে তখন আপনারা কিভাবে বুঝবেন যে কোহর্ট কি বলছি মেইনলি প্রসপেক্টিভ, ক্যান বি রেট্রোস্পেক্টিভ বাট এটা মেইনলি প্রসপেক্টিভ, কিন্তু কেস কন্ট্রোল কিন্তু রেট্রোস্পেক্টিভ। ওই দুজনের কম্পেয়ার করলে অবশ্যই কোহর্ট ভালো। এরপরে তাইলে এখান থেকে যে 48 নম্বরে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ আরসিটি পড়ে নেবেন, ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়াগুলো পড়ে নেবেন। ইনক্লুশন ক্রাইটেরিয়া মানে কি, আমি যে স্টাডিটা করবো এখানে আমি কোন কোন ক্রাইটেরিয়াগুলো নিব। ঠিক আছে, আমি যে স্যাম্পল নিলাম ওদের ডাটা কালেক্ট করবো, কোন কোন জিনিসগুলো আমি নিব আমার এই স্টাডিতে, কোন কোন জিনিসগুলো আমি নিব না, ওইটা হচ্ছে এক্সক্লুশন ক্রাইটেরিয়া, মানে বাদ দিয়ে দিলাম। 49 নম্বর পেজে ব্লাইন্ডিং বা মাস্কিং আছে। আচ্ছা, এই ব্লাইন্ডিং বা মাস্কিং এর গুরুত্ব কি? এই অ্যাডভান্টেজ, এটা হচ্ছে ইনফিনিটি টেস্টের একটা জিনিস। এটার গুরুত্বটাই হচ্ছে এটা হচ্ছে আমাদের বায়াসনেসটাকে হইতে দিবে না। ঠিক আছে, কেমন হইতে দিবে না? ব্লাইন্ডিং তাহলে কি? ব্লাইন্ডিং মানে হচ্ছে না জানানো, সোজা হিসাব। এটাতে দেখেন এখানে একটা কথা আছে, কয়েক ধরনের ব্লাইন্ডিং আছে। একটা হচ্ছে সিঙ্গেল, একটা হচ্ছে ডাবল, আর একটা হচ্ছে ট্রিপল ব্লাইন্ড। ডাবল ব্লাইন্ডটা হচ্ছে মোস্ট কমন, এটা দাগ দিয়ে রাখেন। এখন একটা যখন আমি স্টাডি করতে যাব তখন পার্টিসিপেন্ট থাকবে, অ্যাসেসর বা অবজারভার থাকবে, রিসার্চার থাকবে। এখন পার্টিসিপেন্ট যদি না জানে যে আমার কি স্টাডি চলতেছে, এইটাই হচ্ছে সিঙ্গেল ব্লাইন্ড, যে সে জানে না। এরপরে যখন পার্টিসিপেন্টের সাথে আপনার হচ্ছে যে অ্যাসেসর বা অবজারভার থাকবে, সেটা একজন ডাক্তার হইতে পারে, সেটা আমিও হইতে পারি। তাহলে আমি যদি না জানি, পার্টিসিপেন্টও জানে না, আমিও জানা না, মানে আমিও জানি না, তাহলে কি হবে? এটা হচ্ছে ডবল ব্লাইন্ড। আর হচ্ছে যদি রিসার্চ যে করতেছে, যে আমাকে বলছে আমার উপরে যে স্যার ম্যাডাম আছে, সে যখন জানবে না, তখন এটা ট্রিপল ব্লাইন্ড। তাহলে আপনি বলতে পারেন যে ভাই পার্টিসিপেন্টও জানে না, অবজারভারও জানতেছে না, রিসার্চারও জানতেছে না, তাহলে জানে কে? আচ্ছা, এই ক্ষেত্রে কোয়েশ্চেনটার উত্তর হচ্ছে আমাদের অনেকগুলা দেখা যায় বড় বড় দেশগুলোতে অনেকগুলা হচ্ছে যে খুব হায়ার অথরিটি থেকে কিছু রিসার্চ হয়ে থাকে, বা বেশ কিছু রিসার্চ ওরা হয়তো মেনটেন করে, যেগুলো হচ্ছে জাস্ট সবাই অর্ডার ফলো করে, কিন্তু ওরা নিজেরাও জানে না যে ওরা এটা কি করতেছে। তো এইসব ক্ষেত্রে মানে যেগুলো খুবই সেন্সিটিভ ইস্যু, যেগুলো খুবই সিক্রেট রাখতে হয়, এই ধরনের জিনিসগুলাই হচ্ছে আপনার এই ধরনের ট্রিপল ব্লাইন্ডিংয়ে ইউজ করে। তবে আমাদের মনে রাখতে মোস্ট কমন হচ্ছে ডাবল ব্লাইন্ড। আর ওপেন ক্লিনিক্যাল ট্রায়াল কোনটা? যখন যেটা সম্পর্কে সবাই সব কিছু জানবে, সেটাই হচ্ছে ওপেন ক্লিনিক্যাল ট্রায়াল। 49 নম্বর পেজে এগুলো সব দেওয়া আছে, দেখে নেবেন। 50 আর 51 কোয়েশ্চেন দেওয়া আছে, সলভ করবেন। ব্রেন স্টর্মিং আছে 52, 53। এরপরে চলে আসি আমরা 54, মেজার্স অফ লোকেশন। আচ্ছা, এখানে দুইটা টার্ম, একটা হচ্ছে মেজার্স অফ লোকেশন আর একটা হচ্ছে মেজার্স অফ ডিসপারশন। প্রথমে আমরা মেজার্স অফ লোকেশন পড়তেছি, যেটা 54 নাম্বার পেজে আছে। এটার আন্ডারে কে কে আছে? মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, পার্সেন্টাইল, ডেসাইল আর হচ্ছে কোয়ার্টাইল। এখন জিনিসগুলো কি? মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সিতে আপনি মিন, মিডিয়ান, মোড পাবেন। মিন মানে গড়, মিডিয়ান মানে মধ্যমান, আর মোড যেটা সেটা হচ্ছে কি বলেন তো? প্রচুরক। আমরা বাংলায় যখন ম্যাথ করছি না, গড় বের করছি, প্রচুরক বের করছি। প্রচুরক মানে কি? যেটা বারবার দেয়া আছে। পার্সেন্টাইল, ডেসাইল আর হচ্ছে কোয়ার্টাইল, জিনিসগুলো প্রত্যেকটাই আমি বুঝাই দিচ্ছি। তাহলে মেজার্স অফ লোকেশনের যে চারটা জিনিস আছে, প্রথমে হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, যেটার অন্তর্ভুক্ত হচ্ছে মিন, মিডিয়ান, মোড। এরপর আছে হচ্ছে পার্সেন্টাইল, ডেসাইল, কোয়ার্টাইল। সেন্ট্রাল টেন্ডেন্সি মানে কি? সেন্ট্রাল টেন্ডেন্সি মানে হচ্ছে একটা ডাটা সেটের মাঝখানে থাকার যে প্রবণতা, সেটাকে বলা হয় সেন্ট্রাল টেন্ডেন্সি। আচ্ছা, এখন হচ্ছে তাইলে কি কি দিয়ে আছে? মিন, মিডিয়ান, মোডটা আমাদের একটু বুঝার ব্যাপার আছে। আমি একদম ম্যাথমেটিক্স বা হচ্ছে অঙ্কের মতো দিয়ে বুঝাই দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, ধরুন আমি একটা সিরিজ দিলাম 1, 2, 3, 4, 5। বলেন এটার গড় কত হবে? গড় কিভাবে বের করবো আমরা? প্রথমে হচ্ছে এটাকে যোগ করব, যোগ করে এখানে যতটা আছে n মানে হচ্ছে 5 দিয়ে ভাগ করব। দেখেন 2, প্রথমে হচ্ছে কত? 1, 1 এ 2 এ 3, 3 3 6, 6 4 10, 15। 15কে ভাগ করব কত দিয়ে? 15কে ভাগ করব 1 2 3 4 5 দিয়ে। তাহলে গড় কত বেরিলো? 3। আর মিডিয়ান মানে কি? মিডিয়ান মানে হচ্ছে মধ্যমান। তাইলে এই ক্ষেত্রে মিডিয়ান কত হচ্ছে? 1 2 3 4 5 এর মিডিয়ান মাঝখানে কি আছে? 3। মিডিয়ান বের করতে হলে আপনাদের তো এখানে দেখবেন যে 54 নম্বর পেজে কিন্তু যথেষ্ট আপনার দেয়া আছে, সূত্র দেয়া আছে মিন, মিডিয়ান, মোড বের করার। কিন্তু আমরা যদি ইজি ওয়ে চিন্তা করি, মিডিয়ান বের করতে গেলে প্রথমে একটা সিরিজ দেয়া আছে, সিরিজটাকে আপনি সিরিয়ালি সাজাবেন। হয়
ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট প্রথমে সাজায় নেবেন, সাজায় নিলে এরপর যেটা মাঝখানে পড়বে ওইটাই হচ্ছে মিডিয়ান হবে। ঠিক আছে, কিভাবে কিরকম আমি এক্সাম্পল দিই। ধরেন একই সিরিজ 1 3 5 4 2, এইটার মিডিয়ান কত? এখন এটা যদি আপনি মিডিয়ান বের করতে যান, আপনি এটাকে সাজাইলেন না, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট করে সিরিজটাকে সাজাইলেন না, তখন আপনি বলে দিবেন যে মাঝখানে তো 5 আছে, 5 মনে হয় মিডিয়ান। আসলে না, এটাকে আপনি সাজান ছোট থেকে বড়। ধরেন 1, 1-এর পরে কত আসবে 2, তারপরে কত আসবে 3, তারপর কত আসবে 4, তারপর 5। এইবার আপনি দেখেন মিডিয়ান কত, মাঝখানে কি আছে 3। তাহলে আমার কথা হচ্ছে যে সিরিজটা দেয়া থাকবে সেটাকে আপনি ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজাবেন, তারপরে মাঝখানে যে আসবে সে হবে মিডিয়ান। এখন এটা হইতে পারে, এটা তো বিজোড়, জোড় সংখ্যা হইতে পারে। যদি জোড় সংখ্যা হয় সেক্ষেত্রে 3-এর সাথে 4ও হবে, হয় উত্তরটা 3 4 4 5 2 3 এরকম স্টাইলে থাকবে, তখন আপনি ইজিলি 3 4 এটা উত্তর বলতে পারেন। অথবা 3 + 4 / 2 যত আসবে সেটা, মানে কত হয় 4 3 7, মানে হচ্ছে 3.5। এটার উত্তর 3.5ও হইতে পারে, অথবা সিরিজ আকারে হলে 3 4 এইভাবেও দিতে পারে। যে কোনো একভাবে দিলে যেভাবেই দেখ আপনারা এবার এটা ইজিলি পারবেন। আর মোড মানে কি? মোড মানে বলছি প্রচুরক। ধরেন একটা সিরিজ দিলাম 1 2 3 2 2 4 5, এখানে প্রচুরক কত 2। কেন 2 3 বার আছে, মানে যেটা বেশিবার থাকবে ওইটাই হচ্ছে প্রচুরক। সূত্র আছে, যদি আপনারা সূত্র চাইলে সূত্র ইউজ করেও করতে পারেন, কিন্তু আপনাদের যদি মন চায় আপনারা সূত্র না ইউজ করলেও কোনো সমস্যা হবে না। এই যে আমি যেভাবে দেখাই দিচ্ছি আপনারা চাইলে শর্টকাট নিয়মে এইভাবেও করতে পারেন। পার্সেন্টাইল মানে কি? পার্সেন্টাইল মানে প্রত্যেকটা ভাগ। ধরেন 99 পর্যন্ত পার্সেন্টাইল, ঠিক আছে, হয়। মানে একটা যদি আমি 100টা ঘরের যদি ভাগ করি 99টা দাগ টেনে প্রত্যেকটা ঘরের মান 1 করে ধরে 50th পার্সেন্টাইল মানে কি হবে? তাহলে 50th পার্সেন্টাইল মানে সে মাঝখানে থাকবে। ঠিক আছে, মানে 50th পার্সেন্টাইল ইজ ইকুইভ্যালেন্ট টু মিডিয়ান। তাই একইভাবে দেখেন 55 নাম্বার পেজে কিন্তু দেওয়া আছে। তাহলে এই যে 54 55 অবশ্যই তো আপনারা রিডিং দিবেন, এগুলো একটা ইনফিনিটি টেস্টের টপিক। তো আমি বুঝে দিলাম যাতে ম্যাথ আসে, তাহলে ইজিলি কীভাবে